প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে আদৌ কোনো প্রতিরক্ষা বিষয়ক চুক্তি বা সমঝোতা স্মারক হচ্ছে কিনা আর কি বা থাকতে পারে তাতে এর কোনো কিছুই দুই সরকারের তরফে পরিষ্কার করা না হলেও বাংলাদেশে এটাই মূল জল্পনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এই জল্পনার মধ্যেই আজ পররাষ্ট্রমন্ত্রী এই সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে দুদেশের মধ্যে ৩৫টির মতো চুক্তি বা সমঝোতা স্মারক হবে বললেও প্রতিরক্ষা বিষয়ে কি হতে পারে তা নিয়ে একেবারে মুখ খোলেননি। তবে এমন চুক্তির সম্ভাবনা কিন্তু উড়িয়েও দেননি পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বাত্মক সহযোগিতার থেকে চীনা প্রেসিডেন্টের সফরের পর থেকে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছানোর পর এবং বাংলাদেশ গত কয়েক বছর ধরে চীন থেকেই মূলত অস্ত্র সংগ্রহ শুরু করায় ভারত চাইছে এখন থেকে তাদের কাছ থেকেও বেশি পরিমাণে অস্ত্রশস্ত্র কেনা হোক। বাংলাদেশের সঙ্গে সেই ২০০২ সাল থেকে চীনের প্রতিরক্ষা চুক্তি আছে। রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ ব্যবহার করে ওই দেশ থেকেই সামরিক সরঞ্জামাদি কেনার চুক্তিও হয়েছে ২০১৩ সালে। একই বছর বেলারুশের সঙ্গেও এমন চুক্তি হয়েছে বলে জানা যায়। কিন্তু ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আশঙ্কার কারণ এই চুক্তিতে নাকি অন্য কোনো দেশের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে হলে তাদের পরামর্শ নিতে হবে এমন শর্ত থাকতে পারে, যেমনটা তাদের সঙ্গে ভুটান ও নেপালের অনুরূপ চুক্তিতে আছে। ভারতের সঙ্গে প্রশিক্ষণ, সামরিক মহড়া, নানা বিষয়ে যথেষ্ট সক্রিয় সম্পর্ক থাকার পরেও হঠাৎ ৩ দিক ঘিরে থাকা প্রতিবেশী প্রতিরক্ষা চুক্তি করতে চাপ দিচ্ছে কেন, আর তাতে আমাদের ভয়টাই বা কি? এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ, সাবেক পররাষ্ট্র সচিব শামশের মবিন চৌধুরী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জামিল ডি আহসান বীর প্রতীক। স্বাগত আপনাদের তিনজনকে। মেজর জেনারেল জামিল ডি আহসান, আপনাকে দিয়েই যদি শুরু করি, যে এই প্রতিরক্ষা চুক্তিটা নিয়ে আমরা এত ভয় পাচ্ছি কেন? মানে আমি যদি বাংলাদেশের পত্রিকায় আপনার একটা গোলটেবিল বৈঠকে আমি আপনার কথাও পড়ছিলাম, মানে কেউই বলছেন না যে এই চুক্তিটা করা এখন খুব জরুরি বা চুক্তিটা করলে খুব ভালো কিছু হবে। এই চুক্তিটা নিয়ে আসলে এই প্রতিক্রিয়ার কারণটা কি? কারণটা হচ্ছে প্রথমেই প্রশ্ন ওঠে যে কি এমন হলো বা কেন প্রতিটা চুক্তির প্রয়োজন হলো, যেখানে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন ইস্যু রয়ে গেছে আনসেটলড এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, দুই পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলি ছাপিয়ে হঠাৎ করে মানে বিভিন্ন ধরনের আলোচনা হয় যেগুলো আগের থেকে আলোচনা হতে থাকে, না হয়ে হঠাৎ করে এইটার উপরে যেন গুরুত্ব দেওয়া হচ্ছে অনেক বেশি। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে কি পরিস্থিতির উদ্রেক হয়েছে বা কেন এত প্রয়োজন গুরুত্বপূর্ণ যে একটা প্রতিরক্ষা চুক্তি হতে হবে, যেখানে আমরা সবাই জানি বলা হচ্ছে যে বেস্ট পসিবল ফ্রেন্ডলি রিলেশন এই প্রতিবেশীর সাথে আমাদের আছে, চারিদিক দিয়ে আমাদের ঘিরে আছে। আমাদের যে প্রফেস করা হয় যে আমাদের যে নীতিমালা আমাদের সংবিধানেও বলা হয়েছে, আমরা তো ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান, এবং কারো ইন্টারফেয়ারও করবো না, আমরা কোনো অ্যাগ্রেসিভ কোনো দেশও নই, নীতিমালাও নাই, এবং আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটাও কিন্তু আক্রমণাত্মক নয়, এটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য সংগঠিত একটি বাহিনী। এবং গত ৪৬ বছরের স্বাধীন হওয়ার পর থেকে ক্রমান্বয়ে আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছে, সক্ষমতা অর্জন করেছে, দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। তো সেক্ষেত্রে হঠাৎ করে মনে হলো যেন মানে এত গুরুত্ব এসে গেল অন্য ইস্যু ছাপিয়ে, এবং যেহেতু এটার সম্বন্ধে কোনো আলোচনা হয়নি, আলোচনা হয়ও না এবং করাও হয়নি, সেই জন্য সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছে। আমি লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আসলে প্রতিরক্ষা চুক্তিগুলোতে সাধারণত কি থাকে? মানে আজকেই আমি মনে করবার চেষ্টা করছিলাম, দেখছিলাম, এবং তখন দেখছিলাম যে চীনের সঙ্গেও তো আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে, রাশিয়ার সঙ্গে আমরা ঋণের ভিত্তিতে তাদের অস্ত্র কিনবো এরকম একটা চুক্তি আছে, বেলারুশের সঙ্গে আছে, সরকার বলেনি কিন্তু পত্রিকায় খবর আছে যে বেলারুশের সঙ্গেও নাকি ২০১৩ থেকে এরকম একটা চুক্তি আছে। তো প্রতিরক্ষা চুক্তিগুলোতে সাধারণত কি থাকে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটা বাংলা প্রবাদ বাক্য বলি, সেকে বলে চিলে কান নিয়ে গেছে, ওটা শুনে দৌড় দিলাম যে চিল থেকে ধরে আমার কানটা ফেরত আনবো, আনলে তো আমি কান ছাড়া হয়ে যাবো, কিন্তু কান আমার কাছেই আছে, কান আমার কাছেই আছে।
আমি মনে করি বাংলাদেশে বর্তমান যে আলোচনা এটা হলো চিলে কান নিয়ে গেছে, কাজেই দৌড়াচ্ছি। আমি সত্যিকার অর্থে বুঝি না যে এটা নিয়ে যত সরগরম হচ্ছে, তাহলে আমি যদি প্রেক্ষিত দেখি বাংলাদেশ ভারতের সাথে কতগুলি চুক্তি আছে, এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ চুক্তি কিন্তু ভারত বাংলাদেশের সাথে আছে। আর যদি ডিফেন্স চুক্তির কথা বলেন, সেরকম একটা চুক্তি ডিফেন্স নাম না হলেও 1972 সালে বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী একটা চুক্তি সই করেছিলেন, যেটাকে আমরা বলতাম যে কোঅপারেশন 25 বছরে। সেখানেও কিন্তু প্রতিরক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা নিয়ে 75 পরবর্তী সময়ে সব সরকারেই এটার বিরোধিতা করেছে, কিন্তু কেউ কিন্তু এটাকে নাকচ করেনি। আর 25 বছর পরে যখন এটা উন্মুক্ত হয়ে গেল, তখন এটা দেখা গেল যে কিছুই নেই, শূন্য। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, এটার বিষয়বস্তু কেউ জানে না, হবে কিনা সেটাও জানে না, হলে ওটাতে কি কি যোগ হবে সেটাও জানে না। না জেনে এখন আমরা আলোচনার টেবিলে বসছি, যেটা হওয়া উচিত না। আমি এভাবে বলবো, আজকে যদি আপনি বিশ্বর দিকে তাকান, সেখানে কিন্তু বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, সেখানে প্রশ্ন আসছে যে কোঅপারেশন, ইউনিটি। আপনি জোটগুলি দেখেন না, আপনি যদি দেখেন ন্যাটো থেকে শুরু করে, এখন ন্যাটো মেইন জিনিস হচ্ছে আপনার ইউরোপে, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় নিউজিল্যান্ড, দূরত্ব দেখেন। এই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হাউ আর দে গোয়িং টু বেনিফিট ফ্রম দ্য ন্যাটো? কি পাবো ওখান থেকে? তারপরে দেখেন সিআইএস কান্ট্রির যে অর্গানাইজেশন আছে, সেখানে এখন ইরান বলতেছে আমরাও যেতে চাই, টার্কি বলতেছে আমরাও যেতে চাই, আরো 6টা কান্ট্রি সিআইএস কান্ট্রির সাথে যোগ দিতে চেষ্টা করে। আপনি ন্যাটোর কথা উল্লেখ করছেন কেন? কারণ জল্পনার মধ্যে এই কথাটিও আছে যে হয়তো যৌথ সামরিক অভিযান চালানোর ক্ষেত্রেও একটা সমঝোতায় আসবে, সেজন্য আপনার বলছেন। কথায় আমি আসতেছি। আপনি এখন যে প্রশ্নটা আমাকে যোগ করলেন, সাধারণত সামরিক চুক্তিতে কি থাকে? হ্যাঁ, সামরিক চুক্তিতে কি থাকবে, এটা দুই দেশের যে প্রয়োজন, দুই দেশের যে পারস্পরিক অবস্থান, এবং সেটার সাথে সামগ্রিক যে আমরা যেটাকে বলি স্ট্র্যাটেজিক লোকেশন, সেটা কি। এখন বাংলাদেশ সৌভাগ্যক্রমে স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত, সেখানে যদি আপনি দেখেন আসিয়ান কান্ট্রির সাথে সার্কের সাথে যে সংযোগ, এই সংযোগস্থল কিন্তু বাংলাদেশ। আর জিওগ্রাফিক্যাল লোকেশন যদি দেখেন, যে হিল রেঞ্জ ফ্রম হিমালয়া টু বে অফ বেঙ্গল, এর ঠিক দ্বার প্রান্তে বাংলাদেশ, আর ওই প্রান্তে গেলে আপনার মিয়ানমার থেকে শুরু, তো সেখানেও একটা সংযোগ স্থল আছে। আর সি থেকে যদি আসেন, ফ্রম বাংলাদেশ ইউ ক্যান গো ভুটান, নেপাল, ইন্ডিয়া, ইন্ডিয়ান 7 স্টেটস অ্যান্ড ফার্দার টু চায়না। এটাকে কিন্তু আপনি ডিফেন্স কাজে লাগাইতে পারেন, এটাকে স্ট্র্যাটেজিক কাজে লাগাইতে পারেন, এটাকে ইকোনমিক কাজে লাগাইতে পারেন। আমরা যেটা এতদিন যেটা করিনি, সেটা হচ্ছে আমরা যদি বাংলাদেশকে হাব মনে করে আমরা যদি জিনিসটাকে ছড়াই, আপনি যদি ম্যাপটাকে বাংলাদেশকে সেন্টারে দেখেন, মিয়ানমার, তারপরে ইন্ডিয়ান 7 স্টেটস, ভুটান, নেপাল, চায়না, অ্যান্ড দেন ওয়েস্ট ইন্ডিয়া, তাহলে ইউ কুড সি দ্যাট ওয়ান্স আপন এ টাইম, যদি আমরা এটা করতে পারতাম, তাহলে উই কুড রুল দিস হোল এরিয়া, বাট উই হ্যাভ লস্ট, বাট ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। এখন ভারত বাংলাদেশের সেটা ভারতের আগ্রহে আমাদেরকে হাব বানানো সম্ভব না, না, দেখেন ভারতের আগ্রহে না, এটা বাংলাদেশের আগ্রহে, ভারতের আগ্রহে না, এটা বাংলাদেশের আগ্রহে করতে হবে। এখন বর্তমান সরকার আসার পরে একটা কানেক্টিভিটি নিয়ে একটা প্রশ্ন আসছে, যে উই ওয়ান্ট মোর কানেক্টিভিটি। এখন ইন আইসোলেশন এখন কিছুই করা যাবে না, ইউ হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স। শত্রু, হু ইজ ইউর এনিমি? আজকে যে শত্রু, ভারতেরও সেই এনিমি। আজকে যে শত্রু, টুমরো হি ইজ ইউর ফ্রেন্ড। আজকে যে এনিমি, টুমরো হি ইজ ইউর ফ্রেন্ড। এখন আপনি দেখেন, কুয়েত ইজ এ কান্ট্রি হু হ্যাজ ইনভেস্টেড $78 বিলিয়ন যখন ইরাক এবং ইরান ফাইট করতেছিল। দ্যাট মিনস কুয়েত ওয়াজ দি স্ট্রংগেস্ট এলাই ফর দি ইরাকিস, কিন্তু যখন স্বার্থের ঘাত হয়েছে, ইরাক হ্যাজ অ্যাটাকড কুয়েত। আমাদের জন্য যেটা প্রশ্ন, সিন্স আমাদের বার্থ ইন 1971, আমরা যে সোর্সটা থেকে আমাদের
ওয়েপনারি শুরু করেছে সেটা হচ্ছে মেইনলি আমি বলছি যে ইজ পিপলস রিপাবলিক অফ চায়না। আমাদের বেসিক ট্রেনিং থেকে শুরু করে মিড লেভেল ট্রেনিং পর্যন্ত কিন্তু এই চায়না দিয়েই চলছে। এই চুক্তিটা বা এরকম কিছু যদি মানে এই যেরকম শোনা যাচ্ছে তাহলে কি হবে সেই প্রসঙ্গে আমি আসব, কিন্তু আমি মানে সাধারণত প্রতিরক্ষা চুক্তিতে তার মানে আপনি বলছেন যে এক রকমের জোট মানে স্ট্র্যাটেজিক জোটের কথাই থাকে। না ডিপেন্ডস। আমি বললাম যে আপনি জোটের অংশ, ন্যাটো জোটের অংশ যদি হন তাহলে সেখানে কথা আছে যে আপনি যদি আক্রান্ত হন আরেকটা দেশ আপনার কাছে এসে প্রতিরক্ষা নিতে হবে, যার জন্য আমেরিকান ট্রুপস ইজ বেসড ইন কোরিয়া, আমেরিকান ট্রুপস ইজ বেসড ইন জাপান, আমেরিকান ট্রুপস বেসড ইন ইউরোপ। এই যে আমেরিকান ট্রুপস আছে বিকজ অফ দি এগ্রিমেন্ট বোথ কান্ট্রিজ হ্যাভ সেড, and Korea, Japan, এরা কিন্তু they are paying money to United States for their location of the troops. এখন আপনার ডিফেন্স চুক্তি হলেই যে এটা হতে হবে তা না। আপনার সিআইএস কান্ট্রিতে যে ডিফেন্স চুক্তি আছে, ইট ইজ দ্য রাশিয়া হু ইজ লিডিং দ্য সিআইএস কান্ট্রিজ। আপনার জর্জিয়া বলেন, আর্মেনিয়া বলেন, এক রকম হতে পারে চুক্তিটা। আমি শামসুর মুবিন চৌধুরী আপনার কাছে যাব যে অনেকেই বলছেন যে এটা কি চুক্তি না সমঝোতা স্মারক, সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি দর্শকদের জন্য আমাদের জন্য একটু বলেন যে চুক্তি হলে কি সমঝোতা স্মারক হলে কি, মানে চুক্তি বোধহয় বেশি শক্তিশালী বেশি বাইন্ডিং, সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। আর আপনার কাছেও আসলে জানতে চাইবো যে প্রতিরক্ষা যদিও সাবেক সেনাপ্রধান বলছেন যে এটা এক রকমের চিলে কান নিয়ে যাওয়ার মতো হচ্ছে, কিন্তু আজকেও যখন পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন এবং বললেন না কিছু প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারবারই বললেন যে সবই প্রকাশ্য হবে, ফিরে এলেই দেখবেন, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় বা কূটনীতির ভাষায় আপনার কি মনে হয় এর মানে কি হবে না, পুরোটাই কি চিলে কান নিয়ে যাওয়ার মতো, নাকি একটা সম্ভাবনা আসলে আছে, কারণেই উড়িয়েও দিলেন না পররাষ্ট্রমন্ত্রী? সেটাই ধন্যবাদ। সেটাই কথা যে উনি কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতা হবে না সে কথা বলেননি। এর মানে ধরে নেওয়া হচ্ছে যে কিছু না কিছু একটা হবে, সেটা সমঝোতা স্মারক। এবং আবার সাংবাদিকরা যখন পাল্টা প্রশ্ন করলেন যে সমঝোতা স্মারক না চুক্তি, সেটাও উনি বললেন আপনারা দেখতে পাবেন পরে। এর মানে এটা কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে। এবং এটা নিয়ে যখন এত আলাপ আলোচনা হচ্ছে উভয় পক্ষে, কিন্তু ভারতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, হয়তো কিছু একটা হবে। আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখতে চাই। ভারতের সাথে কিন্তু আমাদের সামরিক সহযোগিতা আছে, দীর্ঘদিন ধরে আছে, এবং সাম্প্রতিককালে এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো সহযোগিতা যদি থেকে থাকে, এবং সেই সহযোগিতা মূলত প্রশিক্ষণের ক্ষেত্রে স্টাফ লেভেলের ডিসকাশন হওয়ার মধ্যে, এবং যৌথ মহড়াও হয়েছে দুই এক ক্ষেত্রে, নৌবাহিনীতে হয়েছে, সেনাবাহিনীতে হয়েছে, বিমান বাহিনীতে হয়েছে কিনা হয়েছে বলে আমার জানা নেই। তাহলে সহযোগিতা যদি থেকেই থাকে তাহলে চুক্তি করতে অসুবিধাটা কোথায়? আপনার তো প্র্যাকটিক্যালি তো আপনি সহযোগিতা করছেন, এইটা কি একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটা সমঝোতা স্মারক বলেন, চুক্তি বলেন, সেটাই। যে বিষয়টা নিয়ে বাংলাদেশের মধ্যে যে প্রশ্ন উঠেছে বা ভারতে এটা নিয়ে কথা হচ্ছে যে এটা প্রকাশ করা হচ্ছে না কেন, এই প্রকাশ না করাটাই কারণেই কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা যেটাই বলে। আমি উৎকণ্ঠার কোনো কারণ দেখি না, এই কারণ এটাতে কি আছে আমি এখন জানি না। যখন আমি দেখতে পারবো পররাষ্ট্রমন্ত্রীর কথায় যে হলে আপনারা দেখতে পারবেন, তখন হয়তো আরো পরিষ্কারভাবে মন্তব্য করা যাবে এটা আমাদের স্বার্থ কি স্বার্থের না। একটু আমাদের এটাও মনে করান যে আসলে কি বাংলাদেশের ট্রেন্ডটা সেটা যে কোনো সফরের পর কি আসলে কি কি চুক্তি হয় তার বিস্তারিত কি প্রকাশ করা হয় না, এখন জানি না, আমি তো এখন জানি না। উনি তো বলেছেন যে সব জানতে পারবেন, আশা করি সবকিছুই আমরা জানতে পারবো। এক, দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের যে সামরিক সহযোগিতা, এটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই একটি মাত্র দৃষ্টান্ত সামরিক সহযোগিতা, যেটা রক্ত দিয়ে লেখা, রণাঙ্গনে লেখা, এবং কাঁধে কাঁধ মিলিয়ে দুই দেশের সৈনিক সেনাবাহিনী যোদ্ধারা তারা প্রাণ দিয়েছে একটি কজের পক্ষে। তো এটা ইতিহাস তো রয়েছে আমাদের, যেটা আপনাদের সংবাদের শিরোনামে যে জিনিসটা দেখলাম যে ওই বিষয়টা আসবে কিনা, যে যদি একটা কোনো একটা পক্ষ যদি হুমকির মুখোমুখি হয় তাহলে সহযোগিতা একের পক্ষে করবে কি করবে না, সেটা কিন্তু আন্তর্জাতিক ভাষায় বা কূটনৈতিক ভাষায় বলেন বা সামরিক সহযোগিতার ক্ষেত্রে বলা হয় এটাকে জোট পর্যায়ে চলে যায়। তখন চুক্তি থাকে না। এবং বাংলাদেশ এবং ভারত উভয় কিন্তু এখনো জোট নিরপেক্ষ সম্মেলনের সদস্য, যদিও ন্যায়ামার এখন তেমন কোনো সক্রিয় কিছু নেই, তবে কাগজ কলমে তো রয়েছে। তো ন্যামের সদস্য হলে কিন্তু আমরা এই ধরনের জোট করতে পারি না। কিন্তু আবার ভারত তো আমেরিকার সঙ্গে এরকম চুক্তি করেছে যে তারা কমন এনিমির বিরুদ্ধে একসাথে লড়বে। সেটাই তো বলছি যে
সেই ন্যামের নন অ্যালাইন মুভমেন্টের যে মূল আদর্শটা ছিল তো অনেক আগেই বিসর্জন দেওয়া হয়ে গেছে। তো এখানে কি ধরনের চুক্তি হবে কি হবে না সেটা আমরা জানি না, বা সমঝোতা স্মারক হবে কিনা। আমি মনে করি যে যে আকারে কথাবার্তা হচ্ছে উভয় ভারতে এবং বাংলাদেশে, পর্যবেক্ষকরা বলছেন, বিশ্লেষকরা বলছেন, সাংবাদিকরা বলছেন যে এটা মন্দ দিকটা কি ভালো দিকটা কি, এবং আমরা যদি দেখি একটা প্যাটার্ন যদি দেখি, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সফর করে গেছেন এবং অতি সম্প্রতিকালে ভারতের সেনাপ্রধান সফর করে গেছেন। তো সেখানে ভারতীয় মিডিয়ার খবর হচ্ছে যে তারা বারবারই এসে এই চুক্তির জন্যই নাকি বলছেন 25 বছর মেয়াদি। সেটা ভারতের মিডিয়ার শুনতে পাচ্ছি, আমাদের মিডিয়া আমরা সেটা কিন্তু এখন জানতে পারছি না। তো ভারতের মিডিয়ার ভিত্তি করে কিন্তু আমাদের মতামত প্রকাশ করতে, আবার তারাও সরকারি সূত্র থেকে বলতে পারছে না নিশ্চিত করে, ভারতের প্রকাশ্যে বলছে না সরকারি সূত্র, হয়তো সরকার থেকে লিক করা হয়েছে সেটা আমরা জানি না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় একটা সমঝোতা চুক্তি হবে। আমি আশা করি যে উভয় পক্ষের স্বার্থকে সামনে রেখে, সে শুধু সামরিক সহযোগিতার ক্ষেত্রে নয়, অন্য সব পক্ষে। এখানে জেনারেল জামিল যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের যেটা মূল চাহিদা, সামরিক সহযোগিতা কিন্তু আমাদের তেমন কোনো বিষয় না, সহযোগিতা তো রয়েছে আমাদের, তাই না? আমাদের যে মূল বিষয়টা অভিন্ন নদীর পানির বন্টন, সেটা ক্ষেত্রে কোনো অগ্রগতি যদি, এই কারণেই কিন্তু বাংলাদেশের পর্যবেক্ষকরা দুটাকে লিঙ্ক করছেন যে আমার যে পানি পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না, কিন্তু আমি ভারতের চাহিদা মতো আমি সামরিক চুক্তি করতে যাচ্ছি, তাহলে আমার এখানে যে দেনা পাওনার যে বিষয়টা সেটা কোথায় আসলো? আমি আশা করব এই সফরের ফলে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ন্যায্য যে দাবিগুলো সেগুলো সোচ্চারভাবে উনি তুলে ধরতে পারবেন, এবং সেগুলোর ক্ষেত্রে কোনো অগ্রগতি যদি উনি নিয়ে আসতে পারেন, আমি মনে করি এই সফরের সফলতা সেখানেই হবে। কিন্তু তারপরেও আসলে আমি একটা বিরতি আমাকে নিতেই হবে, কিন্তু আমি বিরতির পর মেজর জেনারেল জামিল জিয়া হাসান আপনার কাছেও ফিরতে চাই এটা জানতে যে ন্যায্য দাবি আদায় হলেও অনেকেই তো প্রশ্ন তুলছেন যে এই প্রতিরক্ষা চুক্তিতে যেমনটা শোনা যাচ্ছে যৌথ অভিযানে যাওয়া, সেটা কতটা যুক্তিসঙ্গত, এবং অস্ত্র কেনা, ভারতের কাছ থেকে অস্ত্র বেশি কেনা, সেটাই কতটুকু যুক্তিসঙ্গত বা বাংলাদেশের জন্য লাভজনক হবে। একটা বিরতির পর আপনার কাছেও ফিরছি লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ। দর্শক থাকুন। ফিরে এলাম রাজকাহনে। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আপনি শমশের মুবিন চৌধুরীর কথার সঙ্গে কিছু একটা যোগ করতে চাইছিলেন, সেটা বলে আমি জামিল জিয়া হাসানের কাছে যেতে চাই। কথাটা হচ্ছে হঠাৎ এমন কি হলো যেখানে যে আমাদের প্রতিরক্ষা চুক্তির কথা বলা হলো, যে এত কিছু থাকতে আমার মনে হয় আমরা যদি আওয়ামী লীগের 96-এর যে সরকার, সেখান থেকে যদি ধারাবাহিকতা দেখি, অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আওয়ামী লীগ সরকার ভারতের সাথে তাদের সমস্যার সমাধানে অগ্রসর হয়েছে। যেমন ধরেন গঙ্গার পানি চুক্তির কথা ধরেন, পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি সেটা বলেন, পরবর্তীতে সি বাউন্ডারি ডেলিনেশন বলেন, সেটা তো আমাদের আরবিট্রেশনে যেতে হলো। হ্যাঁ, বাট ইট হ্যাজ টু বি এগ্রিড বাই বোথ পার্টিজ দ্যাট উইল গো ফর দ্য আরবিট্রেশন। তারপরে হলো বর্ডার চুক্তি। তো আমার মনে হয় যে এতগুলি চুক্তি যে ফিরে আসছেন, আমাদের এখন প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে পিস অ্যান্ড স্টেবিলিটি। আপনি যদি দেখেন যে হারে সন্ত্রাস শুরু হচ্ছে বা শুরু হয়েছে, এটা এককভাবে কোনো দেশ এককভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে না, কারণ ইট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা, এবং সেখান থেকে এটা আসছে যে আমাদের রিজিওনাল ফেনোমেনা কিন্তু আরও বেশি হচ্ছে। The amount of incident that has happened in Delhi, Bombay and Pune and in Bengaluru, আপনি যদি এই ঘটনা প্রবাহগুলি দেখেন এবং তার পরবর্তীতে আমাদের বাংলাদেশের ঘটনা প্রবাহগুলি দেখেন, these are fluid, it is flowing from one side to another side to this side. এখন আমাদের যে স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা হচ্ছে elimination of the terrorism from the region as a whole. And in isolation বাংলাদেশ এটা করতে পারবে না, এবং এটা করতে গেলে you would need certain understanding between the nation. তার মধ্যে আপনি মনে করছেন যে এই হঠাৎ করে এই প্রতিরক্ষা চুক্তিটাও জরুরি হয়ে উঠেছে, কিন্তু এর সঙ্গে যদি আমি একটু শমশের মুবিন চৌধুরীর কথাটা যুক্ত করি, আপনার সঙ্গে আলাপটা ইতে সেরে ফেলি, যে উনি এই কথাটাও বলেছেন, যে কথাটা অনেকেই যুক্তি হিসেবে বলছেন, যে ভারত আর বাংলাদেশের সহযোগিতা তো সেই 71 থেকে শুরু এবং রক্তের আখরে লেখা, এখন সেটা ছিল। সেটা আমি বলছি আপনাকে যে সব সময় যে আমাদের এনিমি কমন হবে সেটার নিশ্চয়তা, এখন কমন এনিমি হচ্ছে এটা
দিস ইজ দি কমন এনিমি। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং, নট অনলি শেয়ারিং ইন্টেলিজেন্স, রিয়েল টাইম ইন্টেলিজেন্স। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাই আমাকে শেয়ার করতে হবে, এবং সেটা কোনো মেকানিজম বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে নাই। ও যে ফরেন মিনিস্ট্রি দেবে, ফরেন মিনিস্ট্রি তো ফরেন মিনিস্ট্রি, এই ফরেন মিনিস্ট্রি তো হোম মিনিস্ট্রি টু ডিফেন্স, ইট ইজ রিডিকুলাস। যে ইনফরমেশনটা আপনার সময় মতো হবে না, সেই ইনফরমেশনের কোনো গুরুত্ব নেই। দিস ইজ নম্বর 1। নম্বর 2 হচ্ছে দি ক্রস বর্ডার মুভমেন্ট অফ দি টেরোরিজম হ্যাজ টু বি স্টপড অ্যাট অল কস্ট। এটা কোনো স্টেট সহায়তা হচ্ছে না, সহায়তা ছাড়াও এটা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের টেরোরিস্টরা আশ্রয় নিয়েছে, যদিও কেউ কেউ বলছে যে the tacit approval of the present West Bengal government, but Indian central government is all out to locate them and destroy them. ঠিক একইভাবে ইন্ডিয়ান টেররিস্টরা আমাদের দেশে ফ্লো হচ্ছে, they are taking shelter এবং somewhere. বাংলাদেশ সেটা খুবই ভালোভাবে দমন করেছে, এটা ভারতের গণমাধ্যমে উচ্চ প্রশংসা চলছে। উচ্চ প্রশংসা। আর ওদিকে আমাদের আমি অবশ্যই বলি এটার জন্য একমাত্র ইন্ডিভিজুয়াল যদি আমি বলি, যে শেখ হাসিনা অনলি। কিন্তু যেই মমতা ব্যানার্জি তিস্তা চুক্তি আটকাচ্ছেন, সেই মমতা ব্যানার্জি আবার আমাদের জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছেন, সে কথা হচ্ছে। কাজে দিচ্ছেন সে কথাটা বলতে পারবেন না। না মানে সে সন্দেহ আছে, ইন্ডিয়ার সন্দেহ আছে। এখন সন্দেহ তো অনেক কিছুই হতে পারে। এখন যেমন আমরা বলতেছি যে এখানে আমরা ভারতের সাথে সমঝোতা শক্তি যদি করি, তার মানে বোঝা যাচ্ছে আমাদের দেশে ভারতীয় সেনাবাহিনী এসে দখল করে ফেলবে। দিস নট ট্রু। আমরা যেটা সেক্রেটারি সাহেব যেটা বললেন যে আমাদের সহযোগিতা আছে, কিন্তু সেই সহযোগিতা যদি আরো সম্প্রসারিত করতে চাই, তাহলে আমাদেরকে একটা কি বলে কাঠামোর মধ্যে আসতে হবে। সেই কাঠামোতে যেতে হলে আপনাকে একটা। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ যে কথাগুলো বলছেন সেগুলো তো গুরুত্বপূর্ণ, সেগুলো তো প্রয়োজনীয়। জঙ্গিবাদ দমনে, সন্ত্রাসবাদ দমনে প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা না তো কার সঙ্গে করব? কিন্তু কথা যেগুলো গণমাধ্যমে জানা যাচ্ছে সেগুলোতে অস্ত্র, আমাদের এখানে অস্ত্র বিক্রির কথা আছে, যে ভারত চায় যে এখানে বেশি অস্ত্র বিক্রি করতে, কারণ আমরা বেশি বেশি চীন থেকে কিনছি, সেটা তারা পছন্দ করছে না। আবার আরেকটি কথা আছে যে আমরা যৌথ অভিযানে, সেটি সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ দমনে বলে ভাবছেন লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে আমাদের শত্রু কমন হবে কিনা, মানে এই বিষয়টি যদি বলেন। ইন্টারেস্টিংলি এই যে আমাদের দেশে মিডিয়া বা সরকারি সূত্র থেকে আমরা কিছুই জানছি না, মানে ভাষা আসছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা জানছি কিন্তু ভারতীয় মিডিয়া, ভারতীয় ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের থেকে, এবং বাংলাদেশেরও দু একটা মিডিয়াতে আসছে ওই রেফারেন্সে। এবং আমি যেটা 2 দিন আগে একটা পেপারে আসছে যে সমঝোতায় কি থাকতে পারে, সেগুলি আমি নোট করেছি যে কি কি থাকতে পারে, এবং এটাই শোনা যাচ্ছে। যেটা অ্যাম্বাসাডার শামসুর রহমান বলেন যে এমনও হতে পারে এটা সরকারি পক্ষ থেকে হয়তো ইন্ডিয়াতে লিক হতে পারে, যে এইভাবেই প্রচার হোক, আমাদের এখানে হয়তো এটা প্রচার হতে হতে একটা অ্যাকসেপ্টেন্স এসে যেতে পারে। তো যার মধ্যে বলছে, মানে প্রথম থেকে আসছে যে 25 বছর একটা চুক্তি হতে হবে। প্রতিরক্ষা চুক্তি কেন? তাহলে তো এটা সে নিরাপত্তা চুক্তি হতে পারে। এবং আমাদের একটা প্ল্যাটফর্ম তো ছিল, ওটাকে তো আমি বলবো যে অকার্যকর করে ফেলা হয়েছে। সার্ক তো একটা ছিল, মাল্টিল্যাটারাল একটা প্ল্যাটফর্ম, কিন্তু ইন্টারেস্টিংলি সার্কে আবার মাল্টিল্যাটারাল ইস্যু থাকতে পারে, যেরকম টেরোরিজম বলেন, ক্রস বর্ডার মুভমেন্ট বলেন, মাইগ্রেশন বলেন, কিছু হবে না। কিন্তু না, বাইলেটারালি হবে, মাল্টিল্যাটারাল হতে পারবে না, আলোচনা হতে হবে বাইলেটারাল। তো এইখানে তো যার কারণে কমন, যেরকম ওয়াটার শেয়ারিং, কমন এই যে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটিস, এগুলি তো যেটা লেফটেন্যান্ট জেনারেল হারুন বলেছেন যেটা সবাই মিলে করা হচ্ছে, তো সমন্বিত হওয়ার সুযোগ যেটা ছিল সেটা কিন্তু করা হচ্ছে না। এবং অ্যান্টি কাউন্টার টেরোরিজম টার্মস কন্ডিশন কিন্তু হয়েছে সার্কে, কিন্তু এফেক্টিভ হচ্ছে এখানে। যেহেতু পাকিস্তান ইজ নট উইলিং টু পার্টিসিপেট উইথ ইন্ডিয়া, তার মানে কি পুরো জিনিসটা অকার্যকর থাকবে? এখানে কিন্তু আরো কিছু প্রতিষ্ঠান আসছে, যেমন ধরেন এই রিসেন্টলি যেটা হলো বিমস্টেক, যে কারণে বিমস্টেকের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ডাকা হলো গোয়ায় গত বছর। কিন্তু সেগুলো থেকে আমার বক্তব্য হচ্ছে সার্ক একটা ছিল, কিন্তু সার্কটাকে তো অনেক ক্ষেত্রে ইনএফেক্টিভ করে ফেলাছে। এখন বিমস্টেক একটা হচ্ছে, ওটা কি ইজ ইট টু কাউন্টার সার্ক? এবং পাকিস্তান, উনি যেটা বললেন যে পাকিস্তান উইলিং না, অনেক ক্ষেত্রে তো পাকিস্তানকে সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু আমি মনে করি যে ধরুন রাশিয়া থেকে আমরা শুনেছি কি রাশিয়া থেকে আমরা জানি যে 2013-তে চুক্তি হলো যে তারা ঋণ দিল, আমরা 2017-র মধ্যে এত কোটি ডলারের অস্ত্র কিনবো, সেই তাদের ঋণ দিয়ে সেটা একটা চুক্তি করে এলাম। তো সেরকম চুক্তি, সেটা তো ডিফেন্স চুক্তি না,
এটা ডিফেন্স ম্যাটেরিয়াল পারচেজের উপরে সেরকম চুক্তি তো হতে পারে। চায়নার সাথে আমাদের কোনো ডিফেন্স প্যাক্ট নাই বা চুক্তি নাই। চায়নার সাথে 2002 সালে যেটা হলো, না আমাদের সাথে এগুলি বিভিন্ন প্রোটোকল রয়েছে যেগুলো ওদের সামগ্রী, যুদ্ধ সামগ্রী এগুলি কেনাকাটার জন্য, সে তো হতেই থাকে। এবার ভারতের ক্ষেত্রেও তো বলা হচ্ছে যে যুদ্ধ সামগ্রী কেনানোটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পার্ট অফ এই চুক্তি বা এগ্রিমেন্ট বা এমইউ যেটাই হোক। আজকে যেটা ফরেন মিনিস্টার বলেছেন যে এই যে প্রশ্ন যেটা করেছিল যে এটা কি এমইউ হবে না চুক্তি হবে, তো উনি বলছেন এটা ল্যাঙ্গুয়েজের উপরে বোঝা যাবে কি হবে, এটা তো আসলেই জানা যাবে। তো হ্যাঁ, একটা চুক্তির যে ল্যাঙ্গুয়েজ হয় বা বাইন্ডিংস থাকে, এমইউ এর বাইন্ডিংস তো সেটা থাকে না, একটা লুজ থাকে। যেটা আমি জেনেছি, যেটা আমাদের পেপারে আসছে, যে এই ডিফেন্স চুক্তি বা এমইউ যেটা হবে এটা 5 ইয়ার্স টার্মে হবে। তার মধ্যে একটা হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কোঅপারেশন, অর্থাৎ ওদের ওখানে অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে যারা যুদ্ধ সামগ্রী তৈরি করে, আমাদের এখানে কিছু কিছু আছে, হয়তো এটার মধ্যে একটা কোঅপারেশন খুব এক্সপ্যান্ড করছে ভারতে, কাজে তারা নতুন বাজারও খুঁজছে। বাজার খুঁজছে, আবার আমাদের যে ডিফেন্স যে ইন্ডাস্ট্রি আছে এখানে কোঅপারেশন হতো, তাদের ইনভলভমেন্ট হতে পারে। তবে আমাদের যে লাইন অফ প্রোডাকশন যেগুলি আছে বেশিরভাগই চাইনিজ এবং অন্যান্য, তো সেখানে ইন্ডিয়ার যে ডিফেন্স সামগ্রী আছে সেগুলি কতটুকু ম্যাচ করবে সেটাও কথা আছে। এরপর আছে ডেভেলপমেন্ট অফ, আমি যোগ করতে চাই, সেটা হলো যখনই আপনি ডিফেন্স ইকুইপমেন্টের কথা বললেন, এখানে পৃথিবীর কোনো দেশে একটা সিস্টেমের উপর কিন্তু পুরো ডিফেন্স ডিপেন্ড করে না। আনফরচুনেটলি বাংলাদেশ ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন ওয়ান সিস্টেম, দ্যাট ইজ দি চাইনিজ সিস্টেম। আর আমাদের যে ডিফেন্স প্রোডাকশন ফ্যাসিলিটি, রাশিয়া থেকে যে আমরা এত কোটি কোটি ডলারের জিনিস কোটি ডলার, $1 বিলিয়ন দিয়েছে, আপনারা তো মনে হচ্ছে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা না। আপনি যদি $1 বিলিয়ন মানে 100 কোটি $1 বিলিয়ন, তো $1 বিলিয়ন আপনি যদি দুইটা স্কোয়াড্রন অফ MiG-20 বা MiG-20 নেন বা 31 কেনেন, তাহলে ওই এক স্কোয়াড্রনেই শেষ হয়ে যাবে। কিন্তু মানে মূলত আমরা চায়না থেকেই চায়না থেকে আছে। এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যদি কোনো সময়ে আপনার স্পেয়ার পার্টস বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর এই পুরো সিস্টেমই অফ হয়ে যাবে। এখানে একটা কথা আমাকে বলতে হচ্ছে, আমাদের সবসময় মনে হচ্ছে যে আওয়ার ডিফাইন্ড এনিমি ইজ ইন্ডিয়া। এই প্রসঙ্গটিতে এর পরের অংশে আপনার কাছে আসবো, কারণ এই প্রসঙ্গটি নিয়ে এর পরে আলাপ করতেই চাই, কিন্তু আমি যদি একটু এই লাইন ধরে বলছি আমাদের কমন এনিমি কে, কারণ আমি যে ডিফেন্স প্যাক্ট করব, এটা তো ডিফেন্স প্যাক্টে অনেকগুলি বিষয় আছে, ওটা বললে তারপর হয়তো আসবে যে কমন এনিমি বা কমন ইন্টারেস্টে একসাথে কাজ করব। কারণ এই যৌথ অভিযানে যাওয়ার ব্যাপারটি নিয়েও অনেকে অস্বস্তিতে ভুগছেন। আমরা তো বেসিক্যালি নন অ্যাগ্রেসিভ একটা কান্ট্রি, নন অ্যাগ্রেসিভ আর্ম ফোর্সেস। ন্যাটো বা অন্য যে আমাদেরকে আঘাত না করলে তো আমাদের প্রত্যাঘাত করারই কথা আসছে, এটা কিন্তু পিওরলি অভিযান কিসের বিরুদ্ধে, অথবা কারো বিরুদ্ধে না কিসের বিরুদ্ধে? যদি যৌথ অভিযানটা হয় সন্ত্রাসী বা জঙ্গিবাদের বিরুদ্ধে, সেটা একটা বিষয়। এখানে তাহলে নিরাপত্তা চুক্তি হওয়ার কথা বলছেন। নিরাপত্তা চুক্তি বলেন, সামরিক চুক্তি বলেন, আজকাল কিন্তু এই ডিফারেন্সটা খুব ব্লাড হয়ে গেছে। কারণ আপনার কমন এনিমি ইজ নট নেসেসারিলি এ কান্ট্রি, নাও কমন এনিমি ইজ এ ফেনোমেনা। ফেনোমেনাটা হচ্ছে টেরোরিজম। সেখানে ক্ষেত্রে আপনি কী ধরনের সহযোগিতা করবেন, এটা সামরিক সমঝোতার ভেতরে আনতে পারেন, এর সাথে পুলিশ বাহিনীর সঙ্গেও মানে আইন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতার ক্ষেত্রে আনতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে আনতে পারেন। এখন বিষয়টা হয়েছে, প্রশ্ন জেগেছে সবখানে, যেহেতু এটা কেউ মানে পরিষ্কার করে কেউ বলছে না। যদি আমি মনে করি যদি পরিষ্কার জনসম্মুখে বলা হতো, তাহলে এতটা প্রশ্ন কিন্তু হয়তো থাকতো না। এই রাগ ঢাক করাটা কারণ আমি যেটা বলছি যে যেসব সূত্র থেকে জানতে পারলাম, বেশিরভাগই ইন্ডিয়ান মিডিয়া থেকে, তাতে আসছে ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, তারপর আছে স্পেস টেকনোলজি এবং টেকনিক্যাল কোঅপারেশন রিলেটেড টু স্পেস টেকনোলজি, এক্সচেঞ্জ অফ এক্সপেরিয়েন্স অন ডিফারেন্ট মিলিটারি, যার অনেকগুলো তো মনে হয় আমরা এখনো করি না, এটা তো আছে, বায়োলেটারাল তো হচ্ছেই। তারপরে ওশান ইনফ্রাস্ট্রাকচার, ওশান ম্যানেজমেন্টে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল ওশান জয়েন্ট পেট্রোলিং অ্যান্ড কোঅপারেশন, তারপরে আছে ইন্টারন্যাশনাল মানে এগুলো জানা যাচ্ছে বিভিন্ন রুলস রেগুলেশন কনভেনশন ল, এগুলি অনার করে করতে হবে। আর ভিজিট অন ট্রেনিং প্রোগ্রাম, এক্সচেঞ্জ অফ ভিউজ, তো এগুলি কিন্তু কমনলি হচ্ছে। কিন্তু চুক্তি করে মানে কোথাও কি আস্থা অনাস্থার ব্যাপার আছে নাকি এর মধ্যে, যার ফলে আমাকে চুক্তিতে আসতে হবে? আদারওয়াইজ তো আমরা এই ফ্রেন্ডলি রিলেশনে এক্সচেঞ্জ অফ ট্রেনিং বলেন, প্রোগ্রাম বলেন, সেমিনার বলেন, ওয়ার্কশপ সব কিছুই হচ্ছে, এবং রিসেন্টলি খেলাধুলা, অ্যাডভেঞ্চার ট্রেনিং, এক্সারসাইজ এগুলি হচ্ছে। আমাকে আবার একটা বিরতিতে যেতেই হবে। আমি ফিরে শামসুল মুবিন চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে চীন আসলে এই হঠাৎ চুক্তির একটা কারণ কিনা, মানে পররাষ্ট্র সম্পর্কে এটাও একটা বড় ভূমিকা রাখছে কিনা। দর্শক থাকুন রাজকাহনে।
ফিরে এলাম রাজকারণে। শামসুল মুবিন চৌধুরী, বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যম বেশ পরিষ্কার করেই বলছে যে চীনের কাছ থেকে সাবমেরিন কেনা, চীনের সাথে আমাদের সখ্যতা ভারতকে এক রকমের অস্বস্তিতে ফেলছে। আপনি মনে করেন কিনা এই যে হঠাৎ কেন প্রতিরক্ষা চুক্তি, যে প্রশ্ন আপনি এবং মেজর জেনারেল জামিল তুললেন, এর একটা কারণ এটা যে চীনের সঙ্গে আমাদের সখ্যতা বেড়ে যাচ্ছে? সেই ব্যাখ্যা বোধহয় ভারত সরকার ভালো দিতে পারবে। তারা চীনের কারণে আমাদের সাথে এই চুক্তি করতে চাচ্ছে কিনা সেই ব্যাখ্যা ভারত সরকার থেকেই বোধহয় আসাটা উচিত। তারাই বলতে পারবে। ভারতে এটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলছেন যে হ্যাঁ, চীন অতি মানে একটা এগ্রেসিভ ভূমিকা নিচ্ছে সাউথ ইস্ট। এগ্রেসিভ মানে কি, সামরিকভাবে না, বাট কূটনৈতিকভাবে। এবং ভারত সেটার ব্যাপারে আর একটু সোচ্চার হওয়া প্রয়োজন, ভারতের আর একটু এগ্রেসিভ হওয়া প্রয়োজন। সামরিকভাবেও মানে শ্রীলঙ্কায় বন্দর বানাচ্ছে, ওদের সেই ক্ষমতা আছে, দক্ষতা আছে, তারা সেই দক্ষতা ক্ষমতা। সেটাও ভারত। এবং ভারতের একজন বিশ্লেষক এটাও বলেছে যে বাংলাদেশ চীন থেকে সাবমেরিন কিনবে না কেন, সস্তা দামে পেয়েছে, কিনবে না কেন, একটা হামলেস একটা পারচেজ, সেটাও কিন্তু ভারতে বলা হয়েছে। আমার কথা হচ্ছে, আমি কিন্তু নীতিগতভাবে সামরিক সহযোগিতার পক্ষে, কারণ আমাদের ইতিহাস আছে এখানে। ইতিহাস শুধু ৭১-এর ইতিহাস না, সাম্প্রতিক ইতিহাসও রয়েছে। যৌথ মহড়া করছেন, প্রশিক্ষণ করছেন, নৌবাহিনীর এখানে ট্রেনিং শিপ এসে দিয়েছে, সম্প্রীতি নামে একটা এক্সারসাইজ হতে যাচ্ছে। বিভিন্ন ধাপে এই এক্সারসাইজটা হয়, কয়েক বছর ধরে চলছে, তাই না? তো এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য হয়তো একটা দালিলিক একটা কিছু স্বাক্ষরের প্রয়োজন হতে পারে। আমি এটাকে একদমই হামলেসলি যদি আমি এটা দেখতে চাই, যে কথাটা আপনি শুরুতেই বলেছিলেন যে নেপালের সাথে এবং ভুটানের সাথে ভারতের কিন্তু চুক্তিতে একটা বিষয় রয়েছে যে নেপাল এবং ভারত যদি অন্য তৃতীয় সোর্স থেকে, ভুটান যদি তৃতীয় সোর্স থেকে অর্থ সংগ্রহ করতে চায়, তাহলে ভারতের সাথে পরামর্শ তো না, অনুমতি নিতে হবে। সেটা তো খুব অপমানজনক। আমার মনে হয় আমি বিশ্বাস করি না বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই ধরনের কোনো চুক্তি স্বাক্ষর করবেন। আমি সেটা বিশ্বাস করি না, কারণ উনি জানেন এখানে এটা নিয়ে একটা নেগেটিভ রিঅ্যাকশন হবে। বাংলাদেশের নেগেটিভ ছাড়াও উনি কোনোদিন ওই ধরনের চুক্তিতে রাজি এটা উনি করবেন না, আমি সেটা বিশ্বাস করি না। কারণ এটা মানে অত্যন্ত মানে গভীরভাবে আত্মঘাতী হবে আমাদের জন্য, দেশের জন্য। সেই ধরনের পদক্ষেপ প্রধানমন্ত্রী নেবেন বলে আমি বিশ্বাস করি না। এখন আমি কথা বলছি যে পররাষ্ট্রমন্ত্রী আর পরস্পর বলতে পারতেন, হ্যাঁ, সামরিক সহযোগিতার ক্ষেত্রে আলাপ আলোচনা করা হচ্ছে, এটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার কথাবার্তা হচ্ছে, এটা সফরের পরে আর যত আরো দিন ঘনিয়ে আসবে আরো পরিষ্কার হবে, এতটুকু বললে উনি পারতেন। একদমই এড়িয়ে যাওয়াটার মনে সন্দেহটা বাড়িয়ে দিয়েছেন, তাই না? আমার ধারণা এই সন্দেহটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিরতির আগে লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ আপনি, যে ইন্ডিয়াকে আমরা একটা ডিফাইন্ড এবং কমন এনিমি মানে মনে করছি কিনা, কিন্তু এই সেন্টিমেন্টটা যে আছে বাংলাদেশে সেও তো সত্যি, এবং তারও তো যুক্তিসঙ্গত কিছু কারণও নিশ্চয়ই আমরা তুলে ধরতে পারবো। ইন্ডিয়া একমাত্র শত্রু, মানে ইন্ডিয়াকে শত্রু ভাবার যে কথাটি নিয়ে আপনি প্রশ্ন তুললেন। হ্যাঁ, না, যুক্তি যতই থাক না কেন, এখন একটা কথা, আজকে অথবা গতকালকে একটা পত্রিকা পড়ছিলাম, একজন রাজনীতিবিদ বলেছেন যে দেশের সাথে আমরা ভবিষ্যতে যুদ্ধ করব, সেই দেশের থেকে কোনো অস্ত্র কেনা যাবে না। তো তার মানে কি, আমি ধরে নিচ্ছি যে আমি একমাত্র ভারতের সাথেই যুদ্ধ করবো, আর কারোর সাথে যুদ্ধ করব না। কিন্তু এখন অনেকে বলছেন যে প্রতিবেশীর সাথেই নাকি রিস্ক বেশি, তো প্রতিবেশীর কাছ থেকেই নাকি নিজেকে প্রোটেক্ট করা দরকার। Germany and France have fought wars for years now, in centuries. How they are cooperating with each other? কিভাবে করতেছে? Look at Belgium. কোথায় ছিল? আজকে কার সাথে যুক্ত হচ্ছে? ইন্ডিয়া and France, ইন্ডিয়া বলতেছে, সরি, ইংল্যান্ড and France কত বছর যুদ্ধ করেছে? How they are cooperating? They are all neighbors. আমার থেকে কি চায়না খুব বেশি distant neighbors? খুব বেশি distant না। So considering India to be the only what you call enemy is not true. It is one of the enemy, not many. আজকে worldwide দেখেন আপনি, the armies are traveling thousands of miles and launching attack on some other country. আমি যেটা আপনাকে একটু বোঝাবার চেষ্টা করেছিলাম, যে বাংলাদেশ is a hub from where the access is going to the left, right and in front. এই অ্যাক্সেসটাকে যদি কেউ ইউজ করতে চায়, কমার্শিয়ালি হোক, অন্য রাজনৈতিক কারণ হোক, তাহলে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ যেমন ভারতের সঙ্গেও বন্ধুত্ব রাখতে চায়, চীনের সঙ্গেও বন্ধুত্ব রাখতে চায়, কিন্তু ভারত যে আসলে চীনকে মাথায় রেখে তার সামরিক কৌশলও ঠিক করছে, সেটা তো একরকম পরিষ্কার। আমি কি করছি না এটা? আমিও করছি এটা। ভারতকে রেখেই আমার প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম গড়ে তুলতেছে, বাট সেই সাথে শুধু আমি এটা চিন্তা করবো না যে ভারত ইজ দ্য অনলি কান্ট্রি হু ইজ মাই এনিমি। আই হ্যাভ টু কনসিডার হোয়াট ইজ China, I have to consider what is Myanmar, I have to consider what is Thailand. ওদের ইন্টারেস্ট যখন বে অফ বেঙ্গলে ক্ল্যাশ করবে,
then how this to be reflected? Last not the least, আমি যেটা একটু আগে বলতেছিলাম, when you depend on only one source of your supply, then it is a ইংরেজিতে বলে putting all eggs in one basket. বাস্কেটটা পড়লে all eggs gone. So আমার sources has to be from different sources. আপনি যদি দেখেন প্রধানমন্ত্রী হাসিনা রাশিয়ার সাথে চুক্তি করেছে, চায়নার সাথে চুক্তি করেছে, ইউরোপের সাথে পারচেজ এগ্রিমেন্ট করেছে, বেলারুশের সাথে করেছে। Don't you think there is a balance of status? এখন চায়না থেকে আমরা যখন সাবমেরিন কিনেছি তখন কি উনি ইন্ডিয়ার কাছে জিজ্ঞাসা করতে গেছেন, ক্যান আই বাই এ সাবমেরিন ফ্রম ইন্ডিয়া? Did she go to India to ask? No, she did not. তো আজকে যদি ইন্ডিয়ার সাথে এসে যদি ভারতের অনেক গণমাধ্যম বলছে ভারত নাকি তাতেই খুব ক্ষুব্ধ হয়েছে আর বিরক্ত হয়েছে। আমি শেষ করতে যাচ্ছি। Last month I attended a seminar in Delhi, which was addressed by Deputy Foreign Minister Mr. M.J. Akbar. In এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে he very clearly said, as a foreign minister, he is the sitting deputy foreign minister, he said Bangladesh is a sovereign nation. They have sovereign policy and they have all rights to purchase anything from any country they feel like. This is absolute, I am quoting. So this is what the আপনারা দুজনই মনে করছেন যে সেই রকম কোন যে অস্ত্র কিনতে হলে ভুটান বা নেপালের সঙ্গে যেমন ঘটেছে যে অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিয়ে অন্য দেশ থেকে কিনতে হবে, এরকম কোন চুক্তির ফাঁদে বাংলাদেশ পড়বে বলে ওনারা দুজন বিশ্বাস করছেন না? না, এটা প্রশ্ন বেরিয়েছে তাতে এই ধরনের যৌথ অভিযান বা এগুলি আগে ছিল, শোনা যাচ্ছিল, এরকম কিছু শোনা যায়নি। যেগুলি আসছে এগুলি চলছে, এই ধরনের কোঅপারেশন তো বায়োলেটারাল হচ্ছে। এটাকে কেন এখন লিখিত করে আরো ফর্মালাইজ করতে চাচ্ছেন কেন সেটা জানি না। তো অ্যাবাউট পারচেজ করা যেতে পারে, বাট খুব বেশি আবার ডাইভার্সিফাইড থাকা উচিত না। বাট আমাদের তো এয়ারফোর্সে তো খালি চায়না না, এটা রাশিয়ান ইকুইপমেন্ট আছে, হেলিকপ্টার আছে, আমাদের আর্টিলারি পিসেস আছে যেগুলো ইউরোপ থেকে আসতে পারে। বাট এটা আমি বলবো যে কিছু বছরের আস্থা অনাস্থার অভাবের কারণেই হচ্ছে এই ধরনের এত কথা হচ্ছে। আবার অনেকে বলছে, যেমন জেনারেল হারুন বললেন যে কোন এক রাজনীতি, কিন্তু ধরুন রাশিয়ার সাথে চুক্তি হয় এত কথা হয় না, প্রশ্ন তো ঠিক তুলেছেন লেফটেন্যান্ট জেনারেল হারুন যে এটা তো পারচেজ চুক্তি, এটা ডিফেন্স চুক্তি না তো রাশিয়ার সাথে। তো ওরকম তো প্রোটোকল সাইন হতেই থাকে। আমরা শুধু ডিফেন্স তো না, আর অন্যান্য সামগ্রী যে কয়েক কেনাকাটা করা হয় এগুলি তো ওগুলি চুক্তি হতে পারে। এই অ্যাজ অন টুডে আপনার ইনফরমেশন শেয়ারিং কিন্তু আমাদের সাথে বেশি লোকের সাথে নাই। আমরা ব্রিটিশদের সাথে দ্যাট টু আনরিটেন, তাই না, ব্রিটিশদের সাথে এখনো, বাট উই ডু উইথ দি ব্রিটিশ পিপল। বাট ওইটা হচ্ছে ওয়েন ব্রিটিশ ফিলস দ্যাট এই ইনফরমেশন দিয়ে তারা বাংলাদেশ থেকে কিছু এক্সট্রাক্ট করতে হয় তখন সেই ইনফরমেশনটা দেয়। বাট এট দ্য মোমেন্ট আমি যেটা বলবো, অ্যাজ অন রাইট নাও what we need is absolutely a formal agreement to share real time intelligence. This is number one. Number two হচ্ছে আমাদের যে সমুদ্র সীমাটা আসছে এটাকে আমি একেবারে আজকে হঠাৎ করে যদি বলে আমার নেভি দিয়ে আমি এটা করতে পারবো, আমার নেভি হ্যাজ নট বিন বিল্ট আপ, সো উই নিড অ্যাসিস্ট্যান্স অফ আওয়ার নেইবার্স। বার্মা থেকেও আমরা চাই, আমরা ইন্ডিয়া থেকেও চাই। লাস্ট নট দ্য লিস্ট, আমাদের সিস্টেম হ্যাজ নট ডেভেলপড এজ ইয়েট। যে ব্লু ইকোনমি বলতে আমরা কিভাবে এটাকে এক্সপ্লয়েট করবো, বাট ইন্ডিয়া হ্যাজ বিন ডুইং ইট ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। বাট এখন আমাদেরকে শিখতে হলে প্রবাবলি নেইবার্স আর দি বেস্ট ওয়ান, বিকজ দে হ্যাভ বিন ইউজিং ইন্ডিয়ান ওশান, দে হ্যাভ বিন ইউজিং বে অফ বেঙ্গল। তাদের কাছ থেকে আমরা সেই শিক্ষাগুলো নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে একটাই, we don't want any foreign troops in our country. This is number one. Number two হলো আমাদের ব্যাপারে কেউ নাক গলাক, এটাও আমরা চাই না। এই দুইটা বাদ দিয়ে বাকি যেসব প্রসঙ্গগুলি আসছে এগুলি বায়োলেটারাল হতেই পারে, কিন্তু এরকম প্যাক্ট করে একটা মানে ডিফেন্স প্যাক্ট বলে যেহেতু বলা হচ্ছে, এটা নিয়ে হচ্ছে সমস্ত সূত্র এত আলোচনা। এটা করলে ক্ষতিটা কি সেটা বলো না। আমি সেটা বলছি না তো, আমি বলছি যে এইটাকে ওই একটা ছাতার মধ্যে এনে এটাকে ওইভাবে প্রজেক্ট করা আছে। ব্লু ওয়াটার আমাদের ইকোনমি, ওটা ব্লু ওয়াটার জয়েন্ট কোঅপারেশন হতেই পারে, এটা তো ডিফেন্সে কেন, অন্যভাবে হতে পারে। অসংখ্য ধন্যবাদ মেজর জেনারেল জামিল দি আহসান বীর প্রতীক, ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক এবং শামসুর মুবিন চৌধুরী বীরুত্তম। আপনাদের তিনজনকে একটা কথা শেষ করতে পারি। আমাদের বর্তমানে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা সুন্দর ভারসাম্য আমরা বজায় রাখতে পেরেছি। আমি আশা করব যে প্রতিরক্ষা ক্ষেত্রেও সেই ধরনের ভারসাম্য বজায় রাখতে পারবো। এটাই বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে সবচেয়ে বড় মানে অর্জন হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ শামসুর মুবিন চৌধুরী। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে আমরা ফৌজদারি মামলা ও মেয়রের ঝক্কি বিষয়ে আলোচনা করব। সাথে থাকবেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। সঙ্গে থাকবেন
আপনিও।